আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। অনেকদিন পরে আবার সবার সাথে কথা হচ্ছে। আসলে অনেকে বলতেছে যে মিজান, অ্যান্টি হাইপারটেনসিভ পেশেন্টের ক্ষেত্রে আমরা কোন ড্রাগটা সিলেক্ট করব। আসলে অনেক ড্রাগ তো পড়েছি, কোন পেশেন্টের ক্ষেত্রে কোনটা দেব সেটা বুঝতে পারতেছি না। তো এই ব্যাপারে যদি কিছু বলতে। আসলে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ সিলেক্ট করাটা খুবই একটা জটিল ব্যাপার, মনে আসলে এত সহজ না। তো যে কোনো পেশেন্টের ক্ষেত্রে কিন্তু যে কোনো অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিলেই যে বিপি কমবে না তা না, অবশ্যই তার বিপিটা কমে যাবে। কিন্তু তুমি অ্যাজ এ ডক্টর হিসাবে, একজন ডাক্তার হিসাবে তুমি কিন্তু যে কোনো পেশেন্টকে যে কোনো ড্রাগ দিতে পারো না। সব কিছু তার সাইড এফেক্ট কেমন, তার ক্ষেত্রে দিতে কী সাইড এফেক্ট হতে পারে না পারে, সব কিছু তোমার মাথায় রেখে তারপরে একটা ড্রাগ তোমাকে চুজ করতে হবে। আর যখন তুমি সব কিছু মাথায় রেখে একটা ড্রাগ চুজ করতে যাবা, তখন কিন্তু তোমার কাছে সেটা অনেকটা কঠিন হয়ে দাঁড়াবে। তো এ ব্যাপারে আমিও অনেক কনফিউশনের ভিতরে থাকি, খুব একটা ক্লিয়ার না, তবে যেটুকু জানি সেটুকু আমি শেয়ার করতেছি। হাইপার টেনশন কাকে বলে? হাইপার টেনশন যখন আমাদের ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 140-এর উপরে চলে যাবে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা যখন 80-এর উপরে উঠে যাবে, 90-এর উপরে চলে যাবে, তখন আমরা সেটাকে বলবো হাইপার টেনশন। তো হাইপার টেনশনের সাইন সিমটম, কজ, এসব নিয়ে মোটামুটি ধারণা আমাদের সবারই আছে। তো এ ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না, ডিরেক্ট আমরা চলে যাব ট্রিটমেন্ট অপশনের দিকে। তো সাপোজ মনে করো যে তোমার কাছে একটা পেশেন্ট আসলো, তুমি তার বিপিটা মেপে দেখলা যে তার বিপিটা বেশি, তার মানে কি পেশেন্ট হাইপারটেনসিভ? তো পেশেন্টের একটা হিস্ট্রি নাও, পেশেন্টের হিস্ট্রি নিয়ে দেখো যে পেশেন্ট হয়তো ফ্যামিলির কোনো স্ট্রেসই আছে, কোনো কিছু নিয়ে খুব টেনশন করতেছে, দুশ্চিন্তায় আছে, যার কারণে সাময়িকের কারণে তার প্রেশারটা বেড়ে গেছে। তুমি তাকে একটু রেস্ট নিতে বলো, একটু ঘুমোতে বলো, একটু স্ট্রেসটা অ্যাভয়েড করতে বলো, দেখো ঠিক হয়ে গেছে। অথবা তুমি তাকে কয়েকদিন পর পর বিপি দেখো, দেখবা যে তার প্রথম দিন যে বিপিটা ছিল পরে ঠিক হয়ে গেছে, তার স্ট্রেসটা ঠিক হয়ে গেছে, তার বিপিটা কমে গেছে, তাহলে সে কিন্তু হাইপারটেনসিভ পেশেন্ট না। তাহলে আমাদেরকে আগে হাইপারটেনসিভ পেশেন্ট চুজ করতে হবে। তো পেশেন্টের এমন বিপি দেখলা, দেখার পরে কয়েকদিন থেকে ফলো আপে রাখো, ফলো আপে রেখে দেখো যে তার আসলে বিপিটা বেশি থাকতেছে নাকি স্বাভাবিক হয়ে যাচ্ছে যখন স্ট্রেস থেকে সে চলে আসতেছে। যখন দেখতেছে যে কয়েকদিন মাপলাম, মেপে দিতেছে যে না বিপি তার বেশি থাকতেছে, তখন তুমি তাকে ড্রাগের দিকে নিয়ে যাও। তো ট্রিটমেন্ট, তো যখন আমরা ডায়াগনোসিস এভাবে করলাম যে পেশেন্টটা হাইপারটেনসিভ, তাকে অবশ্যই কিছু অ্যাডভাইস দিতে হবে, ঠিক আছে? আমরা আসলে অনেকেই এই অ্যাডভাইসটাকে, নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টটাকে ইম্পর্টেন্স দিতে চাই না, গুরুত্ব দিতে চাই না। কিন্তু আমি মনে করি যে এটার দিকে অবশ্যই তাকানো উচিত। কারণ মনে করো একটা এমআইয়ের পেশেন্ট, সে এমআই হয়েছে, করোনার আর্টারি ব্লকেজ হয়েছে, সে গিয়ে বাইপাস সার্জারি করে আসলো। বাইপাস সার্জারি করে আসার পরে সে কোনো নিয়মকানুন মানতেছে না, রেড মিট খাচ্ছে, এক্সারসাইজ করে না, স্মোকিং করতেছে, তাহলে কি যে বাইপাস করে আসলো সেখানে কি আবার ব্লকেজের সৃষ্টি হবে না? অবশ্যই ব্লকেজের সৃষ্টি হবে। সেই জন্য আমাদেরকে অবশ্যই তাকে কিছু লাইফস্টাইল মডিফিকেশন করে দিতে হবে। তাকে একটু রেড মিটটা অ্যাভয়েড করতে বলতে হবে, তাকে একটু এক্সারসাইজ করতে বলতে হবে, যাতে তার বাইপাস করার ওই আর্টারিটা আবার যেন নতুন করে ব্লকেজের সৃষ্টি না হয়। ধরো কোনো একটা পেশেন্ট কোনো নিয়মকানুন মানতেছে না, সে কন্টিনিউয়াস রেড মিট খাচ্ছে, গরুর মাংস, খাসির মাংস খাচ্ছে, একটা সময় দেখা যাচ্ছে তার বডিতে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেল। তখন আমরা কী করলাম, যে ও ড্রাগগুলো আমরা দিচ্ছিলাম, যেমন অ্যাট্রোভাস্টাটিন দিচ্ছি, যেমন লিপিকার্নাম নামের চিনি, সেটা যে ডোজে দিচ্ছিলাম সেই ডোজটাকে আমরা বাড়িয়ে দিলাম। কিন্তু আমি যদি তার মাংসটাকে খাওয়া বন্ধ করে দিই, তার যে কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, সেই কোলেস্টেরল বাড়ার সোর্সটাকে যদি বন্ধ করে দিই, তাহলে কি তার ড্রাগটাকে বাড়ানোর প্রয়োজন হচ্ছে? প্রয়োজন হচ্ছে না, কিন্তু সেই সেম ডোজে কিন্তু সে কন্টিনিউয়াসলি চলতে পারতেছে। তাহলে কি আমাদের নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের উপর গুরুত্ব দেওয়া উচিত নয়? অবশ্যই নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের উপর আমাদের গুরুত্ব দিতে হবে। তো আমরা কি কি অ্যাডভাইস একটা পেশেন্টকে দিতে পারি একটা হাইপারটেনসিভ পেশেন্টের ক্ষেত্রে? তো অবশ্যই তাকে এক্সট্রা সল্ট খেতে থেকে বিরত থাকতে হবে এবং ডেইলি সে 6 গ্রামের কম লবণ খাবে। যদি সে বিড়ি সিগারেট খায়, অ্যালকোহল খায়, এগুলো তাকে অ্যাভয়েড করতে হবে। তারপরে রেগুলার একটু এক্সারসাইজ করবে, হাঁটাচলা করবে। যদি তার ওজনটা খুব বেশি থাকে, ওজনটাকে কন্ট্রোলে নিয়ে আসবে। যদি তার ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসটাকে কন্ট্রোলে নিয়ে আসবে।
এবং কফি, চা এগুলো একটু লিমিটেশনে নিয়ে আসবে। খুব বেশি যদি খেয়ে থাকে এগুলো একটু কম করবে, খুব অ্যাংজাইটি, স্ট্রেস এগুলো থেকে অ্যাভয়েড করবে। তো কিছু লাইফস্টাইল আমরা মডিফিকেশন করে দেবো এবং সাথে যদি আর আদার কোনো রেসপেক্টও থাকে সেগুলো আমরা মডিফিকেশন করব। তারপরে আমরা চলে যাব ড্রাগের ক্ষেত্রে। এখানে হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা যে আমরা কোন ড্রাগটা কার ক্ষেত্রে চুজ করব। তাহলে কোনো একটা হাইপারটেনসিভ পেশেন্ট যখন ডায়াগনোসিস হয়ে গেল তখন ফার্স্ট আমরা শুরু করবো একটা সিঙ্গেল ড্রাগ দিয়ে। আগেই আমরা কোনো কম্বিনেশনে যাব না। সিঙ্গেল ড্রাগের ভিতরে আমরা ইউজ করতে পারি ডায়াবেটিক্স, হতে পারে সেটা এসিই ইনহিবিটরস, হতে পারে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, হতে পারে বিটা ব্লকার। যে কোনো একটা ড্রাগ আমরা স্টার্ট করব। যখন দেখব যে এই সিঙ্গেল ড্রাগে তার ব্লাড প্রেশার কন্ট্রোলে আসতেছে না, বিপি কন্ট্রোলে আসতেছে না, তখন আমরা চলে যাব কম্বিনেশন থেরাপিতে। তার আগে আমরা কম্বিনেশনে যাব না। তাহলে এখন কোন পেশেন্টকে আমরা কোনটা দিয়ে শুরু করব? যদি কোনো পেশেন্টের বয়স 55 নিচে হয়, 55 নিচে হলে তখন তাকে আমরা এসিই ইনহিবিটরস, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরস গ্রুপের যে ড্রাগগুলো আছে অর্থাৎ ক্যাপ্টোপিল, এনালাপেন, লিসিনোপিল এই গ্রুপের ড্রাগ, অথবা অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার লোসারটান, ভালসারটান, অলমেসারটান, এই দুই গ্রুপের যে কোনো একটা গ্রুপের ড্রাগ দিয়ে শুরু করব। আর যদি দেখি যে পেশেন্টের বয়সটা 55 উপরে চলে যায়, 55 উপরে হয়, তখন আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার শুরু করব। যেমন অ্যামলোডিপিন, নিফিডিপিন, ভেরাপামিল, ডেল্টাজিন এই গ্রুপের যে কোনো একটা ড্রাগ দিয়ে শুরু করব। এই ছিল আমাদের স্টেপ 1। যখন দেখব যে পেশেন্টের স্টেপ 1-এ বিপি কন্ট্রোলে আসতেছে না, তখন আমরা চলে যাব স্টেপ 2-তে। স্টেপ 2-তে গিয়ে কী করব? স্টেপ 2-তে গিয়ে এসিই ইনহিবিটরস গ্রুপের ড্রাগ অথবা অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার এই যে কোনো গ্রুপের ড্রাগ একটা দিব, সাথে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যাড করব। মার্কেটে আমরা অ্যামলোডিপিন আর যে অলমেসারটনের কম্বিনেশন পাই, এটা ইউজ করতে পারি, বাইজুরার নামে পাওয়া যায়। এতেও যদি পেশেন্টের বিপি কন্ট্রোলে না আসে, তখন আমরা চলে যাব স্টেপ 3-তে। স্টেপ 3-তে গিয়ে কী করব? স্টেপ 3-তে কিন্তু সেম স্টেপ 2-তে যেগুলো দিছিলাম সেগুলো তো থাকবেই, সাথে তার সাথে আমরা নতুন করে আবার ডায়োরেটিক্স অ্যাড করব। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা স্টেপ 3-তেও পেশেন্টের বিপিটাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারলাম না, তখন আমরা চলে যাব স্টেপ 4-এ। স্টেপ 4-এ দিয়ে কী করব? স্টেপ 4-এ গিয়ে একটা স্পেশালাইজড ডক্টরের কাছে রেফার করব। এই ছিল হচ্ছে আমাদের অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ চুজ করা। আবার কিছু কিছু স্পেসিফিক সিচুয়েশন আমরা পড়ে যাব। কিন্তু একটা পেশেন্ট আসতেছে আমাদের কাছে, ডায়াবেটিস আছে, সাথে তার হাইপার টেনশনে আছে, তখন আমরা কী করব? তখন কোন গ্রুপের ড্রাগ চুজ করব? তখন আমরা চুজ করব হচ্ছে এসিই ইনহিবিটরস গ্রুপের ড্রাগ অথবা এআরবি গ্রুপের ড্রাগ। এআরবি গ্রুপের মধ্যে মোস্ট কমনলি ইউজ হয় দেখি লোসারটাম পটাশিয়াম, এটা ইউজ করব। যদি কোনো অ্যাজমা অথবা সিওপিডি পেশেন্ট আসে, তাদের ক্ষেত্রে বিটা ব্লকার ছাড়া আমরা অন্য যে ড্রাগগুলো আছে সেগুলো ইউজ করবো। আমরা জানি বিটা ব্লকারের সাইড এফেক্ট হচ্ছে ব্রঙ্কোস্পাজম, যার কারণে অ্যাজমা সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে শ্বাসকষ্ট আরও বেড়ে যাবে। তো অ্যাজমা সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে আমরা এটা দিব না। আবার যদি কোনো পেশেন্ট আমাদের কাছে আসে যে হাইপার টেনশন সাথে তার হার্ট ফেলিওর আছে, সেখানে আমরা চুজ করবো এসিই ইনহিবিটরস গ্রুপের ড্রাগ অথবা এআরবি গ্রুপের ড্রাগ অথবা ডায়োরেটিক্সের ভিতরে হাইড্রোক্লোরোথায়াজাইড অথবা ফ্রুচিমাইড, যেটা ইচ্ছা তোমার অথবা পেশেন্টের কন্ডিশন বুঝে সেটা তখন ব্যবহার করবা। যদি কোনো পেশেন্ট আসে যে তার পোস্টেট গ্ল্যান্ডটা বড়, বিনাইন ইনলার্জমেন্ট অফ পোস্টেট আছে, সাথে আবার হাইপার টেনশন আছে, সেক্ষেত্রে আমরা চুজ করবো আলফা ব্লকার। এতে তার ব্লাড প্রেশারটাও কন্ট্রোলে আসবে এবং তার পোস্টেট গ্ল্যান্ডটা যে বড়ো হয়ে গেছে সেটাও তা কিছুটা উপকারে আসবে। আর একটা ব্যাপার হচ্ছে প্রেগন্যান্সি, যেটা খুবই ইম্পর্টেন্ট। প্রেগন্যান্সিতে আমরা মিথাইল ডোপা, আলফা মিথাইল ডোপা, নিফিডিপিন, লেবেটানল এসব ড্রাগগুলো ইউজ করতে পারে, বিটা ব্লকার ইউজ করতে পারে। তবে বিটা ব্লকার আমরা ফার্স্ট টাইমেস্টারে কিন্তু অ্যাভয়েড করব। প্রেগন্যান্সিতে অবশ্যই এসিই ইনহিবিটরস গ্রুপের ড্রাগ এবং ডায়োরেটিক্স এই দুটাকে অ্যাভয়েড করতে হবে। আবার যদি কোনো পেশেন্টরা আসে যে হার্ট ব্লক নিয়ে সাথে হাইপার টেনশন, সেক্ষেত্রে আমরা বিটা ব্লকার ছাড়া অন্য গ্রুপ, বিটা ব্লকার এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ছাড়া অন্য গ্রুপের ড্রাগগুলো ইউজ করব। আসলে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তো এরকম এগুলো বইয়ে দেওয়া আছে, ঠিক আছে, এগুলো বইয়ে দেওয়া আছে, এগুলো বই থেকে পড়ে নিবা। এখনও কিছুটা কনফিউশন সবার অনেকের মাঝে থেকে যাচ্ছে যে এই যে গ্রুপের নেমগুলো বললো এর মধ্যে আবার কোনটা ইউজ করব।
এই একটা চিন্তা থাকতেছে, আর একটা চিন্তা থাকতেছে যে কোনটা ডোজ কত, কি ডোজে আমরা ইউজ করতে পারি, এই একটা কনফিউশন থাকতেছে। যদি কারো জানতে ইচ্ছা হয়, ভিডিও যেহেতু বড় হয়ে যাচ্ছে এখানে আর কিছু বাড়াচ্ছি না, যদি কারোর মনে হয় যে ডোজ সম্পর্কে জানতে হবে তো আমাকে জানাবো, অবশ্যই পরবর্তীতে আবার ডোজ সম্পর্কে জানাবো। আজকের মতো এ পর্যন্ত, তো পরবর্তীতে অন্য কোনো সময় নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আবার কথা হবে। আল্লাহ হাফেজ, আজকের মতো এ পর্যন্তই।